স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে দুর্নীতি আর অপশাসনের যে নজির গত সরকার স্থাপন করেছে সেখান থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালের রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সংক্রান্ত এক জাতীয় পরামর্শ সভায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, এ লক্ষ্যে মানবাধিকার কমিশন, উচ্চ আদালত সহ বেশ কিছু প্রতিষ্ঠান শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আগামী নির্বাচনের আগে সরকার তার কাজগুলোকে সঠিকভাবে করে যেতে চায়, যেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আর অন্যায় ও বিচারের শিকার না হয়। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। কালেক্টিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো হবে। এই অল্প সময় আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। ভোটের দিনের নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইসি। চট্টগ্রামে কর্মশালায় মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, কোনো কেন্দ্রে গণ্ডগোল হলে বন্ধ করা হবে পুরো আসনের ভোট। আর এবারের নির্বাচনকে নজির গড়তে প্রিজাইডিং অফিসারদের হাতে থাকবে পূর্ণ ক্ষমতা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে এগুচ্ছে দেশ। মিছিল, সভা সমাবেশের পাশাপাশি এখন গণসংযোগে ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ জুলাই আন্দোলনের পক্ষে সব দল। ভোট আয়োজনে ব্যস্ততা বেড়েছে ইসির। শনিবার চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় যোগ দেন সিইসি-এএম নাসির উদ্দিন। এবারে নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা দেখাতে চান বলেও জানান সিইসি। বলেন, প্রয়োজনে ভোট কেন্দ্র বন্ধ থাকবে। আমাদের দেশে নির্বাচন যখন হয় সবচাইতে বড় চ্যালেঞ্জ কাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, পোস্টিং কোথায় দেব ইত্যাদি প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আছে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন, 3টা খুন হলে 3টা সেন্টার বন্ধ করবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। এই সময় গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইনশৃঙ্খলা সহ নির্বাচনে নানা বাধা তুলে ধরেন বক্তারা। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে রাষ্ট্রের মুখ্য এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। আইনশৃঙ্খলা রক্ষা করার পূর্ব শর্ত হচ্ছে যথাযথ আইনের প্রয়োগ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিশেষ করে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশিত সমর্থন এবং সহযোগিতা বর্তমান সময়ে আমরা পাচ্ছি না। সব বাধা পেরিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে সাফ জবাব দেন নির্বাচন কমিশনার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আমলা ও উপদেষ্টাদের কেউ কেউ গোপন সম্পর্ক বজায় রেখে একটা দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। শনিবার খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচনের আগেই দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড দেখতে চায় জামায়াত। প্রধান উপদেষ্টার উপর আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত সহ সব ইসলামিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। নির্বাচনের আগেই ঐক্যের পরিবেশ তৈরি হবে বলেও প্রত্যাশা রাখেন তিনি। অতীতের সকল শাসন, সকল মতবাদ, সকল নেতৃত্ব ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। একটা শাসন দেখতে বাকি আছে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আইন চালু করে দেশটা কেমন চলে, এটাই শুধু দেখতে বাকি আছে। কি বলেন? অনেকে উদাহরণ দিয়ে বলছেন, লাঙল দিয়ে অনেক জমি চাষ করা হয়েছে, বহু ধান বুনে ধানও হয়েছে, ধান কেটে নৌকাও টানা হয়েছে, কি পরিমাণ কাটা হলো দাঁড়িপাল্লা এবার মেপে দেখে।
পিআর চাইলে জনগণের কাছ থেকে ম্যান্ডেট আনার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। দুপুরে মগবাজারে এক হোটেলে বাংলাদেশ নির্বাচন পদ্ধতি নিয়ে এক আলোচনায় কথা বলেন তিনি। বলেন, নির্বাচিত সরকার সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। বিহারের মতো অনেক কিছু তো আমরা এখন রিজলভ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না। এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণ, আমাদের কোনো ধর্মের উপর কেউ ব্যস্ত করে। দর্শক, এবারে জেডি সাহেব নির্বাচনের পথের খবর। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনই চায়ের কাপে ঝড় তুলতে শুরু করেছে সাধারণ ভোটাররা। গল্প কথায় উঠে আসছে নির্বাচনের নানা দিক। জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ নির্ধারণ না হলেও সবখানে কিন্তু ভোটের আমেজ শুরু হয়েছে। চায়ের আড্ডা, ফসলি মাঠ, হাট বাজার, পথে ঘাটে সব জায়গাতে কিন্তু ভোটের আলোচনায় মশগুল ভোটার এবং প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা, তাদের জন্য প্রার্থীরা কাজ করবে। আর রাজশাহীর 6টি আসনে প্রায় অর্ধশতাধিক প্রার্থী ইতিমধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। ভোটাররাও নানা প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই যে ভোটের আমেজ কেমন দেখছেন? ভালো, এখানে মোটামুটি ভোটের আমেজ ভালোই চলছে। বিভিন্ন জায়গাতে যেখানে বসে সব আড্ডা মারে, চেয়ার স্টল, সব জায়গাতেই এখানে ভোটের আলোচনা চলছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি কেমন দেখছেন ভোটের আমেজ? ভোটের আমেজ সুন্দরই আছে, কিন্তু আমাদের নির্বাচনটা সূক্ষ্ম হতে হবে, প্রশাসনের দ্বারা হতে হবে, তাছাড়া সূক্ষ্ম ভোটের আশা করা যায় না। আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। তরুণ ভোটার, কেমন ভোটের আমেজ দেখছেন? আমরা এখানে প্রত্যাশা রাখি যে যেই সমস্ত প্রার্থীরা অতীতে ভালো কাজ করেছে এলাকার মানুষটা এবং এই রাজশাহী অঞ্চল নিয়ে যারা জাতীয় সংসদে জনগণের দুঃখ দুর্দশার কথা জাতির সামনে, সংসদে, সরকারের সামনে তুলে ধরতে পেরেছে এবং জনগণের জন্য অতীতে ভূমিকা পালন করতে পেরেছে এবং রাজশাহী একটি শিক্ষানগরী। এই রাজশাহীতে শিক্ষানগরী সম্পর্কিত যে কর্মকাণ্ডগুলো আছে যারা ভালোভাবে করতে পারবে, আমরা প্রত্যাশা রাখবো সেই সমস্ত প্রার্থীদেরকে আমরা তরুণ ভোটাররা বেছে নেব। ধন্যবাদ আপনাকে। রাজশাহী অঞ্চলে নানা সমস্যা রয়েছে, শিল্পায়নের সমস্যা, কর্মসংস্থানের অভাব, নদী ভাঙ্গন, বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা। ভোটারদের প্রত্যাশা যেসব প্রার্থীরা এই সকল সমস্যার সমাধানে কাজ করবেন তাদেরকেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করবেন, ভোট দিবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জুলাই জাতীয় সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ব্যাপক আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে বহুল প্রতীক্ষিত এই সনদ। এই সনদে স্বাক্ষর করবেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। আর এ নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রয়েছে। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। রাজপথে রক্তস্নাত 24-এর 36 জুলাই আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার 16 বছরের শাসনের। মত দ্বিমত ভুলিয়ে 5 আগস্ট রাজনীতির সব পথ মিশেছে ফ্যাসিবাদ বিরোধী স্রোতে। জুলাই আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে জুলাই জাতীয় সনদের দাবি পূরণে চাপ বাড়ছিল রাজনৈতিক মহলে। অবশেষে 15 অক্টোবর সই হচ্ছে বহু প্রতীক্ষিত সনদে, যেখানে থাকছে রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। ঐতিহাসিক ক্ষণ উদযাপনের অপেক্ষায় জুলাই যোদ্ধারা। তবে তাদের কেউ কেউ চান জাতীয় নির্বাচনের আগেই গণভোট, আবার কেউ বা চান নির্বাচনের দিনই গণভোট হোক। স্বাক্ষর যে হচ্ছে এটা এতদিন পরে আমাদের চির আকাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়, কিন্তু কথা হচ্ছে শুধু সেটা স্বাক্ষর হয়ে থাকলেই হবে না। আমরা চাই যেন এটা প্রপারলি বাস্তবায়িত হয়। এটা হচ্ছে আমাদের কাছে মেন চাওয়া, যেন সরকার এটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করে। আশা করছি এটা বাস্তবায়িত হলে দেশের জুলাইয়ে যে বিপ্লবটা হয়েছে সেটা চিরস্থায়ী হবে। গণভোট না হওয়ার আগ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না। এই ইন্টারিম গভর্নমেন্ট নভেম্বরের দিকে কিংবা হচ্ছে সুবিধাজনক সময় জাতীয় নির্বাচনের আগে অবশ্যই এই গণভোটটা নিয়ে থাকে, তাহলে একটা সুবিধা হবে যে তারা বিভিন্ন যে ধারার কাজগুলো শুরু করতে পারবে।
এদিকে রাষ্ট্রবিজ্ঞানীর মতে জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই, তা নয়তো তা বাস্তবায়নের যে কোনো চেষ্টাই ব্যর্থ হবে। পুরো সমস্যাটি হচ্ছে রাজনৈতিক, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও এখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, ফলে তাদের একেবারে ফুল কনসেন্ট থাকা, তাদের ফুল ঐক্যমত থাকা এটা খুব জরুরি। তো এই গ্যাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই চ্যালেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে 15 তারিখ সনদ স্বাক্ষরিত হলেও আগামী নির্বাচনের পরে এই সনদের সবগুলো ধারাকে মানে সম্মান দেখানো হবে কিনা, সবগুলো ধারাকে অ্যাকোমোডেট করা হবে কিনা আগামী দিনের সংবিধানে, এটি একটি প্রশ্নের মধ্যে থেকে যাবে। রাষ্ট্রবিজ্ঞানীরা আরো বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারেরই উচিত জুলাই সনদ বাস্তবায়নের দিকে পদক্ষেপ নেওয়া, যা ফল রাখবে পরবর্তী নির্বাচিত সরকার। একটি সনদ, অনেক আশা। জুলাই যোদ্ধাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল এই জাতীয় জুলাই সনদ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই এই জুলাই সনদ স্বাক্ষর করতে পারবে কি অন্তর্বর্তীকালীন সরকার, নাকি এই রাজনৈতিক জটিলতার আবর্তে হারিয়ে যাবে জাতীয় জুলাই সনদ? আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রকে তার অংশীদার বানাবেন। শনিবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি জানান, বাংলাদেশের জন্য এমন দৃষ্টিভঙ্গি যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে, যা যে কোনো পিতা মাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন। প্রতি বছর 11 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দিনটি বিশ্বজুড়ে কন্যা শিশুদের অধিকার, স্বপ্ন ও নেতৃত্বের প্রতীক হিসেবে উদযাপিত হয়। রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, নানা কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা সব প্রার্থীর। আগামী 15 অক্টোবর চাকসু এবং আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। দর্শক, রাকসু ও চাকসু নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন জানাবেন আমাদের। থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা, তারা প্রচারণা চালাচ্ছেন আবাসিক হলে, বিভিন্ন চায়ের দোকান এবং ক্যাম্পাস সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে, বিনোদপুর, মেহেরচন্ডী, তালাইমারি, কাজলা, এসব এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আর মূলত আজকে যেহেতু ছুটির দিন, বিকেল থেকে এই প্রচারণা জমে উঠবে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সময়ে ভোটারদের আকৃষ্ট করতে। ভোটাররাও বলছেন যে তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে তাদেরকেই তারা ভোট দিবেন। আর আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যেসব ভোট কেন্দ্র রয়েছে সেগুলোও 15 তারিখের মধ্যেই প্রস্তুত করা হবে। সেই সাথে যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেজন্য 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি প্রার্থী যারা রয়েছে, পোলিং এজেন্ট যারা রয়েছে, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, তাদেরকে নিয়ে সভা, সেমিনার করা হবে। আর আজকে বিকেলে বিতর্ক প্রতিযোগিতা হবে প্রার্থীদের নিয়ে। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল যেহেতু এই ক্যাম্পাস খোলা থাকবে, কালকে উৎসবের আমেজ হয়তো আরও বাড়বে। আর আমরা গতকালকেও রাত্রে দেখেছি যে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, সেখানে জমজমাট পরিবেশ তৈরি হচ্ছে। নানা কায়দায়, নানাভাবে কিন্তু প্রচারণা চলছে ক্যাম্পাসে। কেউ গানে গানে প্রচারণা চালাচ্ছেন, কেউ বা নবাব সিরাজদৌলার বেশে প্রচারণা চালাচ্ছেন। আরও নানা প্রক্রিয়ায় কিন্তু প্রচারণা অব্যাহত আছে। সব কিছুই হলো ভোটারদের মন জয় করতে প্রার্থীরা নানা কৌশল নিচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে তাদের সেসব প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন। আর একই সাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে। পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল এবং ছাত্র শিবির। তবে তারা আবার কিন্তু বলছে যে আচরণবিধি লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তারা তদন্ত করে দেখছেন, যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলো নিয়ে
অভিযোগ প্রমাণিত হলে তারা ব্যবস্থা নেবেন। ভোটাররা বলছেন যে দীর্ঘদিন পর রাষ্ট্র নির্বাচন, বারবার নির্বাচনের তারিখ পিছানো হয়েছে, পুনর্নির্ধারিত যে 16 অক্টোবর তারিখ রয়েছে সেদিন যেন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। আর শিক্ষক কর্মকর্তাদের যে আন্দোলন ছিল পোষ্য কোটার দাবিতে, সেটিও কিন্তু নির্বাচনের আগে দেওয়া হবে না বলে কিন্তু ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তারা। সেই হিসাবে ভোট পিছানোর আর কোনো আশঙ্কা নেই, নির্ধারিত তারিখে নির্বাচন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ভোটার, প্রার্থী সহ শিক্ষার্থী যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন, সবার প্রত্যাশা যে আগামী 16 অক্টোবর অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে রাষ্ট্র নির্বাচন সম্পূর্ণ হবে, সেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা। সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে আমরা দেখছি শাটল আসার পরেই প্রার্থীরা যাচ্ছেন, তাদের লিফলেট, তাদের যে ইশতেহার আছে সেই ইশতেহার শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। একই সাথে শিক্ষার্থীরাও গ্রহণ করছেন এবং তারা শিক্ষার্থীরাও বলছেন যে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে, শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করবে, এমন প্রার্থীকে তারা বেছে নেবে। একই সাথে আমরা দেখছি যে প্রচারণার ক্ষেত্রে ঝুপড়িগুলো এবং শহীদ মিনার এবং 0 পয়েন্ট এলাকায় প্রচারণা করতেছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমি তানিয়া আক্তার মাহি, আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। যাদের কাছেই যাচ্ছি তারা অনেক বেশি করে ওন করে নিচ্ছে আমাদেরকে। আর পাশাপাশি আমি যেই পদে দাঁড়িয়েছি আইন ও মানবাধিকার, এই পদে যারা নির্বাচন করছে তার মধ্যে আমি একমাত্র নারী প্রতিনিধি। আমরা আসলে জোবরার মতন একটি গ্রামে অবস্থিত হওয়া সত্ত্বেও আমরা কোনো আইনি সহায়তা পাই না শিক্ষার্থী হিসাবে। সেই জায়গায় দেখি যে প্রতিনিয়ত বিশেষ করে সকলেই সমস্যা ফেস করে, কিন্তু নারী শিক্ষার্থীরা তুলনামূলক অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। সাইবার বুলিং, মিস ইনফরমেশন, ডিসক্রিমিনেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডক্সিংয়ের মতন সমস্যা। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে একটা ছেলে প্রতিনিধির কাছে গিয়ে কথাগুলো তুলে ধরাচ্ছে, তারা হচ্ছে একটা মেয়ে প্রতিনিধির কাছে কথাগুলো খুব ইজিলি তুলে ধরতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে আমার 10% মেয়ে হয়তো সবার সামনে তুলে ধরতে পারে, বাট 90% মেয়েরা সবার সামনে তুলে ধরতে পারে না। তারা চায় যে তাদের জন্য একটি মেয়ে প্রতিনিধি আসুক, যারা তাদের যে ভয়েসগুলো আছে তারা এগুলো যেন রেজ করতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আইন ও মানবাধিকার সম্পাদক পদে একজন মেয়ে বা নারী নেতৃত্বের খুব বেশি প্রয়োজন। কারণ আমি সার্ভে করেছি, অনেকদিন ধরে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের কথা, আপু এই পদটা খুব একটা সেন্সিটিভ একটা পদ, যে পদে হচ্ছে মেয়েদেরকেও ফোকাস করা হয় বা মেয়েদের অনেক বেশি সমস্যার সমাধান কিন্তু এই একটা পদের দ্বারাই সম্ভব, মানে সমস্যার সমাধান করা যায়। সেই ক্ষেত্রে এখানে একজন নারী প্রতিনিধি অনেক বেশি দরকার। আর যেহেতু আমি একজন নারী প্রতিনিধি, এই পদের জন্য বাকি যারা নির্বাচন করছেন সকলে আমার ছেলে, ভাই, বন্ধু তারা আছে, বাট আমি চাই এই পদে যেন একজন নারী প্রতিনিধি আসুক। সকলের সমর্থন, দোয়া, ভালোবাসা অবশ্যই সবার থেকে পাচ্ছি। মেয়েদের হলগুলোতে গিয়েছি, ছেলেদের কটেজের বাহিরে আমার দাঁড়িয়েছিলাম, আমার ভাইদেরকে পাঠিয়েছে আমার প্রচারণার জন্য। তো তারাও বলেছে যে এই পদটার জন্য আসলে তারা আমাকে অনেক বেশি করে ওন করছে, আমাকে অনেক বেশি সমর্থন করছে। ধন্যবাদ। যেমনটা আমরা শুনছিলাম যে সে কি কাজ করবে, প্রার্থীদের নিয়ে কাজ করবে, প্রার্থীরা বলছে শিক্ষার্থীদের নিয়ে কি কাজ করবে এমনটা বলছে। আমি বলি আপনি কেমন সাড়া পাচ্ছেন জানাবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সাবকা ছুটির সহযাত্রী জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 10। আমি হচ্ছে প্রার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, ছেলে এবং মেয়ে সবার কাছে দাঁড়িয়ে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, কলাচুপড়ি, লেবুচুপড়ি, তারপর প্রত্যেকটা কটেজগুলোতে যাচ্ছি, অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদের সমস্যাগুলো জানাচ্ছি। সেটার জন্য আমি একজন প্রার্থী হিসেবে যেহেতু আমি একজন ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, আমার প্রথম ইশতেহার হচ্ছে আমি মেয়েদের নিরাপত্তা নিয়ে কাজ করব এবং মেয়েদের ক্যাম্পাসে আমরা হচ্ছে একটা আইটি ডেভেলপমেন্ট কোর্স করার জন্য চিন্তা ভাবনা করছি। আমি হচ্ছে মেয়েদেরকে
যে বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর, এই যে আইটি ডেভেলপমেন্ট যে কোর্সগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যে শিক্ষার্থী বান্ধব কাজ করবেন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন, এমনটিও বলছেন প্রার্থীরা। একই সাথে ভোটাররা বলছেন যারা শিক্ষার্থী কণ্ঠস্থ হয়ে কাজ করবেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন, এমন প্রার্থীকে তারা বেছে নেবে। এবং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজও প্রায় সম্পন্ন হয়েছে এবং ব্যালট বক্স যেটা হবে শিক্ষার্থীরা দাবি করেছিল সেমন ব্যালট বক্স দেওয়ার চেষ্টা করছে কমিশন। আর আগামী 13ই অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে এবং আগামী 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোহাগ, আমি আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়েছে ইমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ। এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে তার মরদেহে নেওয়া হলে শ্রদ্ধা জানান সহকর্মী শিক্ষার্থীরা। পরে সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে প্রথিত যশা এই কথা সাহিত্যিককে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসেন আইন ও পরিবেশ উপদেষ্টা। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এত ভক্ত অনুরাগীর আগমন এটাই প্রমাণ করে যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম সবার কত প্রিয় ছিলেন। সে যা করে গেছে কখনো কিন্তু নিজের প্রশংসা পছন্দ করতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নক্ষত্র যে মৃত্যুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এবারে মধ্যমন্ত্রী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। এলপিজির 12 লিটার সিলিন্ডারের দাম 1000 টাকার নিচে হওয়া উচিত। দাম কমাতে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালের রাজধানীর সোনারগাঁওয়ে বাংলাদেশ এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত সরকারের গুটি কয়েক রাজনীতিবিদ ও তাদের সহযোগীরা মিলে গ্যাস সংকট তৈরি করেছেন। রূপসার মতো অনেক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে যেগুলোর প্রয়োজন ছিল না। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের ঘাটতি মেটাতে বাপেক্সের জন্য নতুন রিট করা হচ্ছে, তবে তার অগ্রগতি সন্তোষজনক না বলেও মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা। তবে ভোলা ও অন্যান্য জায়গায় গ্যাস উত্তোলন হলে সংকট কিছুটা দূর হবে বলেও জানান তিনি। এই যে এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার, এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। এবং আরো যেটা সমস্যা, যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়। এই জ্বালানির যে দাবি এটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং যারা জ্বালানি বিষয়ে পরিকল্পনা করছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা 2 বছর ধরে ইসরায়েলের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে ফিলিস্তিনের গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। চুক্তির শর্ত অনুযায়ী উপত্যকার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। শান্তির এই খবরে বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাসের হাতে জিম্মিরা সোমবার মুক্তি পাবেন। গাজার আকাশে এখন ধোঁয়ার বদলে জেগে উঠেছে শান্তির আশার আলো। ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদনের পর গাজার উল্লেখযোগ্য অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। যুদ্ধবিরতির খবর পেয়ে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি পরিবার পশ্চিমাঞ্চলে অস্থায়ী আশ্রয় ছেড়ে গাজার মূল এলাকায় ফিরতে শুরু করেছে, যেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। গাজায় প্রায় পুরো 22 লাখ মানুষই গত বছর অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে বাস্তুচ্যুত হন।
আল্লাহর কসম আমি খুশি নই। আমাদের হৃদয়ে কেবল দুঃখ বেদনা, তবু আমরা ঘরে ফিরতে চাই, এমনকি যদি কেবল একটি তাঁবুতেও থাকতে হয়। এটি হবে আমাদের দেখা শেষ যুদ্ধ। আমি যদি গাজার পুনর্গঠন দেখতে পারি তবেই নিজেকে ভাগ্যবান ভাবব। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়। দীর্ঘ বৈঠকের পর 10 অক্টোবর ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটির অনুমোদন দেয়। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী 24 ঘন্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আর ট্রাম্প জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে হামাস ফিরিয়ে দিবে জীবিত সব জিম্মিকে। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এবার ওয়ানডে সিরিজ হার থেকে বাঁচতে সংকল্প নিয়ে মাঠে নামবে টাইগাররা। একাদশেও আসতে পারে পরিবর্তন। পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন। স্কোয়াডে রিশাদের ফেরার সম্ভাবনা উজ্জ্বল। আর দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাইম শেখ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে জয়ের বিকল্প নেই মিরাজ শান্তদের। র্যাঙ্কিংয়ে 7ম স্থানে থাকা আফগান স্পিনারদের সামাল দিয়ে এই পথটা পাড়ি দিতে হবে টাইগারদের। অন্যদিকে আফগানিস্তান প্রতিশোধের অপেক্ষায়। ওয়ানডে সিরিজ জিতলে টি-20-র ক্ষত হয়তো একটু শুকাবে। রশিদ নবী, গাজানফাররা স্পিন ভেলকি দিয়ে কাবু করতে চান প্রতিপক্ষকে। দুদলের মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে বাংলাদেশ। টাইগাররা যেখানে জিতেছে 11 ম্যাচ, সেখানে আফগানিস্তানের জয় 9টিতে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।